আচ্ছা, আপনাকে এখন থেকে প্রফেসর বলবো নাকি অফিসার? তবে যাই বলুন না কেন, আমার কাছে আপনি অলওয়েজ আমার সেই খটাস প্রফেসর সাহেব। তো প্রফেসর সাহেব, আপনি এত বড় মাপের একজন প্রফেসর এবং হাই প্রোফাইলের অফিসার হওয়া সত্ত্বেও ঠিক কী কারণে আমার মতো একটা সাধারণ মেয়েকে এত গভীরভাবে ভালোবাসলেন? আমার মাঝে তো এমন বিশেষ কিছুই নেই। ময়ের অত কৌতূহলী প্রশ্ন শুনে উজান খানিকটা দুষ্ট হাসলো। রুমের মৃদু আলোয় তার চোখের গভীরতা এক লহমায় বদলে গেল। সে ঝুঁকে এসে একদম মৌয়ের কানের লতির কাছে শীতল মাতাল কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, আপনার মাঝে বিশেষ কিছু তো অবশ্যই আছে মিস চৌধুরী। না হলে এই উজান চৌধুরীকে দ্বিতীয় নারী এত সহজেই ঘায়েল করে কিভাবে? তবে সেই বিশেষ কিছুর মাঝে সবচেয়ে বড় বিশেষত্ব হলো আপনি আমার ফিউচার বেবিদের মিষ্টি মাম্মা। আমার কাছে এর চেয়েও বিশেষ আর অন্য কিছু প্রয়োজন আছে বলে মনে হয় না। নিন, এবার এসব প্রশ্ন রাখা বন্ধ করে শুধু আমার ওপর ফোকাস করুন। আপনাকে অত কাছে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছি না। কেমন মাতাল মাতাল লাগছে। নেশা টেশা আছে নাকি আপনার মাঝে? উজানের এমন খোলামেলা ও তীব্র প্রেমের প্রকাশের মুখ ভীষণ লজ্জা পেয়ে গেল। লাল হয়ে যাওয়া মুখটা লুকাতে সে তাড়াহুড়ি করে নিজেকে উজানের চওড়া বুকে একদম গহীনে লুকিয়ে ফেলল। উজানের গায়ে সেই চেনা পুরুষালী সুবাসে তাকে এক নিমিষে শান্ত করে দিল। মোয়ের এমন লজ্জা মাখা আর আদরে মুখটা দেখে উজান মনে মনে মুচকি হাসলো। ইদানিং এই পাগলি মেয়েটা তাকে ভীষণ বোঝে। উজান ঠিক কি চায়, কোনটা তার পছন্দ অপছন্দ, তার ছোট ছোট ভালো লাগা আর খারাপ লাগা সবই এখন মৌয়ের নখপর্ণে। উজান অত্যন্ত আদরে মৌকে ভালোবাসা উষ্ণ চাদরে মুড়িয়ে নিজের বুকের সাথে লেপ্টে ধরে রাখলো সারাটি রাত। পরের দিন একদম ভোরেই রুমে নিজের লাকেজ গুছিয়ে নেওয়া তোড়জোড় শুরু হয়ে গেল। গ্রাম থেকে ঢাকায় ফিরতে বেশ খানিকটা সময় লেগে যাবে, তাই এত তাড়াহুড়া। তালুকদার বাড়ির ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে সকালের নাস্তা শেষ করছিল, কিন্তু বিশাল খাবার দাবার সাজানো থাকলেও রোহান একদম চুপচাপ নিথর হয়ে প্লেটের দিকে তাকিয়ে বসে রইল। তার হাত এক ফোঁটা খাবার পর্যন্ত স্পর্শ করছে না। রোহানের এই অদ্ভুত ও নীরব আচরণ দেখে উজান কিছুটা খটকা খেয়ে বলে উঠল, কিরে রোহান, খাচ্ছিস না কেন? রোহান খাবার টেবিল থেকে ধীরে ধীরে তার বিষণ্ণ দৃষ্টি উঁচিয়ে উজানের দিকে তাকালো। সে কিভাবে উজানকে বোঝে যে তার বুকে চিরে রক্ত ক্ষত হচ্ছে, কারণ তার প্রাণ ভোমরাটা ফুল আজ চিরতরে তাকে এই গ্রামে ফেলে রেখে অন্য হাত ধরে চলে যাচ্ছে। এই চরম যন্ত্রণা সে আর সহ্য করতে পারছে না। তবুও সে কোনো মতে নিজের কাঁপানো থাকা মনকে সামলে নিয়ে এক অদ্ভুত স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, তোকে একটা প্রশ্ন করি, হুঁ কর। উজান মৌয়ের মুখের পরে লোকমা তুলের দিকে দিয়ে খুব স্বাভাবিক ও শক্ত ভঙ্গিতে উত্তর দিল, সাপোজ ভাব, মৌকে তুই অসম্ভব ভালোবাসিস আর সেই মৌয়ের যদি তোর খুব কাছে কেউ আচমকায় তোর থেকে কেড়ে নিতে। কিন্তু রোহান তাকে কথাটা শেষ করার বিন্দুমাত্র সুযোগ দিল না। উজান কেড়ে নেওয়া শব্দটা কানে পৌঁছা মাত্রই উজান চৌধুরী ধানমতে থাকা ঠান্ডা রক্তে এক লহমায় তপ্ত আগ্নেয়গিরির মতো ফুলে উঠল। মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করলো। চোখ দুটি এক হিংস্র পেশিচিত্র লালচে রঙের আচ্ছন্ন হয়ে গেল। সে ততক্ষণে প্রলয়ঙ্কারী গর্জে তুলো, স্টপ ইট রোহান, তাসফিয়া মৌ চৌধুরী ইজ অনলি অ্যান্ড অনলি উজান চৌধুরীর। তাকে আমি ব্যতীত অন্য কোনো স্পর্শ অবধি করার সাহস পাবে না। সেখানে কেড়ে নেওয়া তো বহু দূরের কথা, যে তাকে আমার থেকে আলাদা করার কথা ভাবে, তাকে আমি নিজের হাতে করে দেব। জাস্ট মাইন্ড ইট। উজানের এই হঠাৎ প্রলয় রূপ দেখে ডাইনিং টেবিলে বাকি সবাই স্তব্ধ হয়ে গেল। পরিবেশটা থমথম হয়ে উঠল। রোহান অবশ্য নিজের আবেগ সামলে নিজের তপ্ত হাসি হাসলো। সে হাত তুলে হালকা গলায় বলল, কুল ব্রো কুল। আরে ইয়ার, আমি তো জাস্ট সাপোজ হিসেবে একটা কথা বললাম। বাই দ্য ওয়ে, সাবধানে ঢাকায় ব্যাগ করিস তোরা। দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের। আহা, নিজের বইয়ের একটু বেশি খেয়াল রাখিস। কথাটা শেষ করেই রোহান এক ফোঁটা খাবার তুলে মৌয়ের দিকে এক গভীর ও তপ্ত শ্বাস ফেলে টেবিল ছেড়ে নিজের গন্তব্যে হেঁটে চলে গেল। পেছন থেকে উজান, ইফাত আর তন্ময় তাকে বারবার ডেকে ও থামাতে পারল না। রোহান তাকে
কানে তুলে লয় না। অতঃপর থমকে পরিবেশে কাটিয়ে সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ কয়েক ঘন্টা ক্লান্তি আর জার্নি শেষ। সবাই যখন ঢাকা নিজেদের বাসায় পৌঁছলো তখন শরীর একবারে নিস্তেজ হয়ে গেছে। ক্লান্ত শরীর নিজে সবাই যার যার রুমে ঢুকে পড়লো। কিন্তু উজান রুমে ঢুকতে না ঢুকতেই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আবার শার্ট গায়ে চাপিয়ে বাইরে বের হতে চাইলো। তা দেখে মো তাড়াহুড়ি করে দরজার সামনে দাঁড়িয়ে তার পথ আটকে ধরলো। চওড়া গলায় ধমকের সুরে তুললো, কোথায় যাওয়া হচ্ছে শুনি? একটু রেস্ট নেবে না? উজান থমকে দাঁড়িয়ে গেল। বইয়ের মিষ্টি মুখের দিকে তাকিয়ে সে খানিকটা নিচু হয়ে মোয়ের ফর্সা কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। মুচকি হেসে আওড়ালো, তখন বললাম না পিচ্ছি, টিম মেম্বারদের সাথে ওই নিখোঁজে কেসের আপডেট নিয়ে একটু ডিসকাস করতে হবে, তাই আপাতত একটু হেডকোয়ার্টারে যাচ্ছি। খুব জলদি ফিরে আসবো প্রমিস। তাছাড়াও আজকে তো তোমার এক্সামের রেজাল্টও পাবলিশড হবে, মনে আছে তো? একদম টেনশন নিও না, আমি আসার সময় তোমার রেজাল্ট শিট নিয়ে ফিরবো। যদি ফেল করো তাহলে একটা মাইরও মাটিতে পড়বে না। কথাগুলো শোনা মাত্রই মৌ শুকনো ঢোক গেল। রেজাল্ট যে মহা বিপর্যয়কর হতে পারে তা সে আগেই হাতে হারে হারে জানে। যে পরীক্ষার সময় উজানের পাশে ছিল না, সে কয়দিন পড়াশোনায় একদম চাঙ্গে তুলে রেখে সে ঘুরে বেরিয়েছে। সেই পরীক্ষা যে পাস, এ এ প্লাস ও আসবে না তা মোয়ের খুব ভালো করে জানা। কিন্তু এখন আসল চিন্তা হলো এই প্রফেসরের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে। মৌ যখন নিজের ভবিষ্যৎ পরিণত ভেবে মনে মনে হিসাব করছিল, ঠিক তখনই উজানের পিছন থেকে এসে এক টানে তার কোমরটা জড়িয়ে ধরে তাকে মেঝের ওপর থেকে খানিকটা উঁচু তুলে নিজের একদম মুখোমুখি করলো। মৌ ভীত চোখে উজানের দিকে তাকিয়ে রইল। কাঁপা কাঁপা গলায় শুধালো, ক ক ক কিছু বলবেন? উজান ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ঝুলিয়ে শান্ত গলায় বলল, যাব না ভাবছি হেডকোয়ার্টারে। ক ক কেন? মৌয়ের বুকে এক লহমায় ধরফর করে উঠল। যাব না শুনে এত তোতলাচ্ছ কেন? ভাবলাম আজকে পুরো দিনটাই আমার প্রিয় ওয়াইফকে উপহার দেয়। এখন একটু বেশি বেশি করে ভালোবাসে নি, যাতে একটু পর রেজাল্ট জানার পর ভান্ডা পেতে পারি। ভালোবাসা আর মাইর দুটো মিলে তবেই না শোধবোধ হবে নাকি? মৌ হা করে উজানের দিকে তাকিয়ে রইল। সে মনে মনে পরিকল্পনা করছিল আজকে উজান হেডকোয়ার্টারে গেলে সারাদিন অন্য কোথাও লুকিয়ে থাকবে, কিন্তু সেই গুঁড়ো বালি। তবে সে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন। হঠাৎ সে উজানের গলার দুহাত জড়িয়ে ধরে অত্যন্ত আদরে ও মিষ্টি গলায় ডেকে উঠল, প্রফেসর সাহেব বলুন ওয়াইফ। উজান এক ভ্রু ওপরে তুলে মৌ এক সেকেন্ডে দেরি না করে উজানের গালে, কপালে আর ঠোঁটে গুনে গুনে চার চারটে চুমু বসিয়ে দিল। মূলত রেজাল্টের মাইর আর ধমকের হাত থেকে বাঁচানোর জন্য এই নাটক। মৌয়ের এমন হঠাৎ কাণ্ডে উজান এক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। তার কেমন যেন খটকা লাগলো যে মেয়ে সহজে কাছে আসতে চায় না, সে নিজে থেকেই এত প্রেম দেখাচ্ছে। ডাল মেয়ে কুচকালাহা। মৌ এবার আরো এক ধাপ এগিয়ে উজানের নাকের নিজের নাক ঘষে মিষ্টি হাসি উপহার দিল। আই লাভ ইউ প্রফেসর সাহেব, আপনি অনেক অনেক ভালো। আমি আপনাকে আরো দুটো পাপ্পি দিচ্ছি, তবু আপনি প্লিজ এখন হেডকোয়ার্টারে যান। দেশের সিক্রেট সিআইডি অফিসার আপনি, সবার আগে নিজের দায়িত্ব পালন করা উচিত আপনার। আমাকে মাইর দেওয়া তো সারা জীবন পাবেন, আপনি বরং এখন কাজে যান, কেমন? এবার উজান চট করে ধরে ফেলে মৌয়ের কেন এত ভালোবাসার পসরা সাজিয়ে বসে আছে। সে মনে মনে একটু দুষ্ট হাসি হাসলো। অতঃপর মৌকে আলতো করে পাজা কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল এবং নিজের তার উপর খানিকটা ঝুঁকে পড়লো। কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো হাত দিয়ে সাজিয়ে দিতে দিতে বলল, লাভ ইউ টু মাই ওয়াইফ। বাট আমি তো এখন আর কোনোভাবেই বাইরে যাচ্ছি না। আপনি তো আপনার এই ভালোবাসা দিয়েই আমাকে একদম ঘায়েল করে দিলেন। আর এমন মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে বাহিরে গেলে সর্বনাশ হয়ে যাবে। ক ক ক কিছু হবে না, যান যান না প্লিজ। মৌ তাড়াহুড়ি করে উজানকে ঠোঁটলে ঠেলাতে লাগলো। শয়তান ছেমরি একটা, মায়ের হাত থেকে বাঁচার জন্য কত বড় নাটকবাজ হয়েছে রে মেয়েটা। চুপচাপ এখানে বসে থাকো, রেজাল্ট একটু পর এমনিতেই আমার ল্যাপটপে চলে আসবে। প্রতিটি পরীক্ষায় কত সুন্দরভাবে দিয়ে উজান চৌধুরী আজ কোনো বাহবা শুনবে না। জাস্ট রেডি হও ম্যাডাম। মোয়ের ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁচুমাচু হয়ে বিছানা সোজা হয়ে বসলো। আর ঠিক সেই সময়ে উজান তার গায়ে শার্ট আর প্যান্ট খুলে
ফেলে একদম আরামদায়ক ট্রাউজার পরে উন্মুক্ত গায়ে ল্যাপটপটা নিয়ে বিছানায় এসে বসলো। যেহেতু বাইরে যাচ্ছে না তাই ভারী ফর্মাল পোশাক পরে থাকার কোনো মানে হয় না। উজানের এমন খালি গায়ে ধপাস করে পাশে বসা দেখেই মৌ চিৎকার করে উঠল, এ আপনার কি কোনো লজ্জা শরম নেই নাকি? একটা মেয়ে মানুষের সামনে এভাবে খালি গায়ে বসে আছেন, চোখ দুটো তো পর্দা রাখুন। মৌয়ের এই বোকা প্রশ্ন শুনে উজান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে উচ্চস্বরে হেসে উঠল। সে ল্যাপটপের স্ক্রিন থেকে নজর সরিয়ে স্থির ও মাতাল চোখে মৌয়ের দিকে তাকালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, কেন ম্যাডাম, আমাকে এভাবে দেখে কি আপনার ভেতরে কিছু কিছু করতে ইচ্ছে হচ্ছে নাকি? তাই ইচ্ছে করে বা কেন বলুন? এত কিউট, ড্যাশিং হ্যান্ডসাম তার সিক্স প্যাক ওয়াল আর বরের পাশে থাকলে কি কোনো মেয়ে স্বাভাবিক থাকতে পারে? চলুন চলুন, রেজাল্ট আসার আগেই স্টার্ট করি। উজান যেই না দুষ্ট করে মৌয়ের দিকে একটু এগিয়ে যেতে চাইল অমনি মৌ তাকে 100,000-এ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। কটমট চোখে তাকিয়ে ঝেড়ে উঠল, নির্লজ্জ পুরুষ, বেহায়া, বন্ধ বন্ধ করুন। ঠিক তখনই উজানের ল্যাপটপে একটা টুং করে ইমেইল আসার আওয়াজ হলো। উজান সাথে সাথে মইয়ের ওপর থেকে নজর সরিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে অতি আগ্রহ মনোযোগ দিল। কিন্তু মেসেজটা ওপেন করতে উজানের চোখ জোড়া যেন ছানাবাড়া হয়ে কপালে ওঠার উপক্রম হলো। সে একবার হতভম্ব হয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাচ্ছে, সে তো পরক্ষণই রক্তচক্ষু নিয়ে বিছানার কাছামাছি হয়ে বসে থাকা মইয়ের দিকে তাকাচ্ছে। রুম কয়েক সেকেন্ডে এক ভৌতিক নীরবতা নেমে এলো। হঠাৎ করেই পুরো রুম কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল উজান, হোয়াট দ্য হেল পিচ্চি! এক সাবজেক্ট নয়, আর একটাই 11, আর একটাই 7। এসব কি পিচ্ছি? তোমার এক্সাম মার্কসের চেয়েও আমার সাইজ বড়। নষ্ট মাথায় কারখানা। আমি আমার ওয়াচ আর ব্রেসলেট সাইজের কথা বলেছি, এসব নোংরা কথা নয়। মৌ প্রথমে ভয়ে চেটে চোখ দুটো গোল গোল করে তাকালো। হুট করে উজানের মুখে সেই আজব তুলনা শুনে সে চোখ জল নিমিষেই হাওয়া হয়ে গেল। সে কপাল কুঁচকে যেই কিছু জিজ্ঞেস করতে যাবে তখন আগে উজান নিজে তোতলাতে তোতলাতে চিৎকার করে উঠল, নষ্ট মাথা কারখানা, এখন পচা কথা ভাবছো? মৌ আর হাসি থামিয়ে রাখতে পারলো না। সে বিছানার ওপর শুয়ে পরে দু হাতে পেট চেপে ধরে খিলখিল করে অট্টহাসিতে ফেটে পড়ল। উজানের ফর্সা মুখে তখন রাগের তীব্র ঝিলমিল মারছে। একদিকে তিনটে গুরুত্বপূর্ণ সাবজেক্টের ডাব্বা মেরে ফেলে করেছে, তার উপর আবার উজানের সামনে এমন নির্লজ্জার মতো হেসে গড়াচ্ছে। কি পরিমাণ বেহায়া আর ঢঙ্গি হয়ে একটা মেয়ে এমন কাণ্ড করতে পারে! উজান এক ঝটকায় ল্যাপটপটা পাশে সরিয়ে বাঘের মতো গর্জে উঠল, স্টপ ইট পিচ্চি! তিনটে সাবজেক্টে ফেল করে এখন আবার নির্লজ্জার মতো হেসে গড়াচ্ছ? একটুও লজ্জা শরম করে না? মৌ হাসি থামিয়ে ঠোঁটে উল্টো নির্দেশ মুখ বানিয়ে বলল, আমার আবার কি দোষ? আপনি নিজেই তো পচা কথা বললেন। কি যেন বলেন জানি? ও হ্যাঁ। মৌয়ের মুখ থেকে কথাটা বের হওয়ার আগেই উজান এক ক্ষিপ্র ঝটকায় এগিয়ে এসে নিজের শক্ত হাতের তালু দিয়ে মৌয়ের মুখ চেপে ধরল। চোখে মুখে অগ্নিরূপ ফুটিয়ে ধমকে উঠল, বেহায়া, বেয়াদব মেয়ে, একদম চুপ কর! আমি যাই বলি না কেন তোমাকেও সব রিপিট করতে হবে নাকি? মুখে একটুও লাগাম নেই তোমার? মৌ নিজের সমস্ত শক্তি দিয়ে উজানের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে দিল। তারপর এক লাফে বিছানায় সোজা হয়ে দাঁড়িয়ে দুই কোমরে দু হাত চেপে ধরে কর্কশ কণ্ঠে টিপ্পনি কাটল, ও আপনি নিজের মুখে আজে বাজে কথা বললে দোয়া তুলসীর পাতা, আর আমি কেবল সেটা জাস্ট রিপিট করতে গেলেই মহাদোষ। আর তিনটা সাবজেক্টে তো মাত্র ফেল করেছি, তার জন্য অত চিৎকার করে পাহাড়ে মাথায় তোলার কি আছে শুনি? উজানের মাথায় রগগুলো রাগে রিরি করে তপ্ত হয়ে উঠল। সে চোখ বড় বড় করে দাঁতে দাঁত চেপে আওড়ালো, ফেল করে আবার এত বড় বড় মুখ করে আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছো, শয়তান সেমরি! পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প প্রফেসর উজান চৌধুরী। চলবে।